আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটি তাদের জন্যই যারা নিট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে। তারা নিজেদের প্রিপারেশন লেভেলটাকে চেক করে নিতে পারো। তোমরা প্রথমে ডিসক্রিপশন বক্সে যাও, সেখানে কোশ্চেন লিঙ্ক দেওয়া আছে, কোশ্চেনটা ডাউনলোড করো, 1 ঘন্টা সময় হাতে নাও, অ্যালার্ম দাও ঘড়িতে এবং কোশ্চেনটা সলভ করা শুরু করো। দেখে নাও যে সময়ের মধ্যে কটা কোশ্চেন তুমি সলভ করেছো। যদি দেখো যে তোমরা 10টার বেশি এবং 20টার কম কোশ্চেন সলভ করেছো বন্ধুরা, তাহলে তোমরা ধরে নেবে যে তোমাদের প্রিপারেশন লেভেল ঠিকঠাক মোটামুটি। আর যদি দেখো যে তোমরা 20 থেকে 25টার মধ্যে কোশ্চেন সলভ করেছো, তাহলে ধরে নেবে যে তোমাদের প্রিপারেশন লেভেল কিন্তু যথেষ্ট ভালো। আর যদি দেখো যে 25টার বেশি কোশ্চেন তোমরা সলভ করতে পারছো সময়ের মধ্যে, তাহলে বুঝতে হবে আউটস্ট্যান্ডিং প্রিপারেশন লেভেল আছে তোমাদের। কম্পিটিটিভে আউটস্ট্যান্ডিং প্রিপারেশন লেভেল, তোমরা যে কোনো পরীক্ষায় খুব ভালো র্যাঙ্ক করবে। তো বন্ধু, নিট মক টেস্ট বলে হেডিং দেওয়া রয়েছে এই ভিডিওর। তো এই ভিডিওটিতে সব রকমভাবেই তোমাকে জাজ করতে সাহায্য করবে, নিজেকে জাজ করতে সাহায্য করবে। তো সময় নষ্ট করো না, কোশ্চেন ডাউনলোড করো, অ্যান্সার করা শুরু করো, আর ভিডিওটা তোমাকে কোশ্চেনগুলো সলভ করতে সাহায্য করবে। তো স্টুডেন্টস, বেস্ট অফ লাক ফর ইউর নিট এক্সাম অ্যান্ড যেই মেন এক্সাম অ্যান্ড যেই অ্যাডভান্স এক্সাম। তোমরা খুব ভালো জায়গায় পৌঁছো, এটাই আশা করি। তো বেশি সময় নষ্ট করো না, লেটস সলভ দ্য কোশ্চেন। এখানে এই অঙ্কটায় বলছে স্টিল ওয়্যার অফ লেন্থ 50√3 centimeter is connected to an aluminium wire of length 60 centimeter and stretched between two fixed support. The tension produced is 104 Newton. If the cross-section area of the wire is 1 millimeter, so if the transverse wave is set up in the wire, find the lowest frequency in hertz for which standing wave with node at the joint are produced. তো এইখানে এই অঙ্কটা কি বলতে চেয়েছে সেটা আগে তোমায় বুঝতে হবে, নাহলে কিন্তু সলভ করতে তোমরা পারবে না। কারণ এই অঙ্কটা বলতে চেয়েছে, আমরা একটু ফিগারটা ড্র করে নিচ্ছি। তো এখানে যেটা বলছে স্টিল ওয়্যার অফ লেন্থ, দেখো যেটা বলা হচ্ছে এই স্টিলের ওয়্যার যেটা, সেটা সবুজ কালার রেখেছি, আর অ্যালুমিনিয়াম ওয়্যারটাকে লাল কালার রেখেছি। এখানে বলা হচ্ছে যে এমন একটা ফ্রিকোয়েন্সি এখানে জেনারেট হয়ে গেছে, তার জন্য কি হয়েছে, এই এই জয়েন্টে একটা নোড হয়েছে। তো জয়েন্টে নোড হয়েছে, সব ফ্রিকোয়েন্সিতে জয়েন্টে নোড হবে না, সোজা কথা। এটা আশা করি বুঝতে পারছো। সব ফ্রিকোয়েন্সিতে জয়েন্টে নোড হবে না কেন? আমি দেখি একটা আরবিট্রারি ফ্রিকোয়েন্সি আমি এখানে ড্র করছি। ধরো একটা আরবিট্রারি ফ্রিকোয়েন্সি এই কালো কালারে ড্র করছে, এই ঘরটা এরকম ফ্রিকোয়েন্সি হয়েছে, আরবিট্রারি একটা ফ্রিকোয়েন্সি হয়েছে, রাইট? দেখো এই আরবিট্রারি ফ্রিকোয়েন্সি থেকে ওই জয়েন্টে নোড হলো না। তেমনি যে কোনো আরবিট্রারি ফ্রিকোয়েন্সিতে কিন্তু জয়েন্টে নোড আসবে না, কোনো একটা বিশেষ ফ্রিকোয়েন্সিতে জয়েন্টে নোড আসবে। তো জয়েন্টে যদি নোড আসে, তাহলে ছবিটা কীরকম হবে বলো তো? ছবিটা কীরকম হবে জয়েন্টে নোড এলে পরে? তো এদিকেও একটা যে সংখ্যার এরকম ওয়েভ থাকবে, আর এই দিকেও কিন্তু সেই একই সংখ্যার, ধরো একই সংখ্যার না, মানে পূর্ণ সংখ্যার একটা কোনো, এখানে এরকম ব্যাপারটা আর কি। তো এদিকেও যটা এরকম লুপ থাকবে, যেমন এদিকে একটা মানে পূর্ণ সংখ্যার লুপ হলো, এদিকেও কিন্তু একটা পূর্ণ সংখ্যার লুপ থাকবে। তো এইরকম ফ্রিকোয়েন্সি কিন্তু অনেকগুলোই আছে, মানে কিরকম, ধরো এটাও একটা ফ্রিকোয়েন্সি হতে পারে, আবার ব্যাপারটা এরকমও হতে পারতো, একটু খেয়াল করে দেখো, এরকম ফ্রিকোয়েন্সি হতে পারতো। এটা এই ফ্রিকোয়েন্সিতেও তো আমার এই জয়েন্টে নোট পেলাম, তাহলে জয়েন্টে আমি অনেক রকম ফ্রিকোয়েন্সিতেই নোট পাবো, আবার সব ফ্রিকোয়েন্সিতে নোট পাবো না। এটা আশা করি ক্লিয়ার হলো। তো আমাকে বার করতে দিয়েছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, যাতে আমি ওখানে নোট পাবো। আর ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন, লোয়েস্ট হোক বা অনেকগুলো যাই হোক, বেশি হোক বা কম হোক, এটুকু তো শিওর যে এইখানে যতগুলো লুপ হবে এবং এইখানে যতগুলো লুপ হবে, সেই লুপগুলো কিন্তু পূর্ণ সংখ্যায় হবে। ঠিক আছে, এটা তো বুঝতে পারছো তোমরা লুপ। তাহলে আমি মনে করলাম বাঁ দিকে লুপের সংখ্যা হচ্ছে n1 সংখ্যক, আর ডান দিকে যেটা লুপ হবে সেটা মনে করো n2 সংখ্যক। এইবারে আমরা এটুকু তো বুঝতে পারছি যে বাঁ দিক আর ডান দিক যেই হোক না কেন, তারটা গোটাটাই কিন্তু একটা সেম ফ্রিকোয়েন্সিতে কাঁপছে। ফ্রিকোয়েন্সি তো আবার চেঞ্জ হবে না, তাই না?
এই তার আলাদা ফ্রিকোয়েন্সি, ওই তার আলাদা ফ্রিকোয়েন্সি কি করে হতে পারে? তার দুটো তো জয়েন করা আছে, গোটাটাই একই ফ্রিকোয়েন্সিতে কাঁপবে, ফ্রিকোয়েন্সি কিন্তু একই, কিন্তু ওই ফ্রিকোয়েন্সিতে বাঁ দিকের তারে আলাদা সংখ্যক লুপ হবে, ডান দিকের তারে আলাদা সংখ্যক লুপ হবে। তো আমরা দেখে নিই যে ফ্রিকোয়েন্সি একই যেহেতু, একটু দেখি ফ্রিকোয়েন্সিটা কিসের, মানে ফ্রিকোয়েন্সির রাশিমালাটা কি। ফ্রিকোয়েন্সির রাশিমালা আমরা সবাই জানি, ফ্রিকোয়েন্সি এফ ইজিক্যাল টু কি হবে না p/12। পিটা কি নাম্বার অফ নোড, মানে নাম্বার অফ লুপ। পিটা হচ্ছে নাম্বার অফ লুপ, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যা খুশি হতে পারে, যেটা কিনা বাঁ দিকের তারের ক্ষেত্রে আলাদা, ডান দিকের তারের ক্ষেত্রে আলাদা। রুট ওভার কি হবে না টেনশন ডিভাইডেড বাই মিউ, মানে ইউনিট এইটা। এখন এইটা মানে কি? এটা মানে হচ্ছে ইউনিট লেন্থের মাস, একক দৈর্ঘ্যের ভর। তো একক দৈর্ঘ্যের ভরকে তো আমরা এরমও লিখতে পারি, একক দৈর্ঘ্যের ভরকে আমরা কিরম লিখতে পারি? একক দৈর্ঘ্যের ভরকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি না এরিয়া ইন্টু ডেন্সিটি। তাহলে এই যে অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটায় কিন্তু দেখো ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি কার উপর ডিপেন্ড করছে বলো তো? কারণ দুটো তারের টেনশন সেম আছে, তাহলে ফ্রিকোয়েন্সি ডাইরেক্টলি আমি বলতে পারি ফ্রিকোয়েন্সিটা ভ্যারিজ অ্যাজ, যেহেতু টেনশনটা ফিক্সড আছে কিন্তু লুপের সংখ্যা আলাদা, ভ্যারিজ অ্যাজ পি, আচ্ছা লেন্থগুলো বলেছে আবার আলাদা, এল, এরিয়া একই বলেছে, রো আবার আলাদা, রুট ওভার রো। তাহলে এই রাশিটার উপরে ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করছে, ঠিক? তাহলে যেহেতু ফ্রিকোয়েন্সিটা একই কিন্তু লুপ সংখ্যাগুলো আলাদা, তাহলে আমি এখান থেকে আমরা লিখে দিতেই পারি যে এই ব্যাপারটা কিন্তু ঘটবে। এই রো মানে p1 ডিভাইডেড বাই l1 রুট ওভার রো 1 ইকুয়াল টু এই পাশের ক্ষেত্রে p2 ডিভাইডেড বাই l2 রুট ওভার রো 2। এটা হবেই হবে, কারণ তুমি দেখতে পাচ্ছ যে এখানে ফ্রিকোয়েন্সিটা এইটার উপরে ডিপেন্ডেন্ট, দুটোরই ফ্রিকোয়েন্সি সেম। তাহলে আমরা ওই ডান দিকের রাশিটা ইকুয়াল লিখতেই পারি, মানে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা আসবে সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা তো কেটে যাবে। তো এখানে যদি আমরা ভ্যালুগুলো চুপচাপ বসিয়ে দিতে থাকি, তাহলে আমরা কি পাবো একটু দেখে নিই। ভ্যালুগুলো আমরা বসিয়ে দিচ্ছি, তো আমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। p1/p2 ক্যালকুলেট করে নিচ্ছি। p1 মানে নাম্বার অফ লুপ, p1/p2 মানে দুটো তারে নাম্বার অফ লুপ। তো নাম্বার অফ লুপের রেশিওটা দেখো 5:2 এসছে, তার মানে এই রেশিওতে আসবে এটা। তার মানে কি এই দিকের লুপটায় 5টা, যদি এই দিকের তারটায় যদি 5টা লুপ হয় তাহলে এদিকের তারটায় 2টো লুপ হবে, এদিকে তারটা যদি 10টা লুপ হয় তাহলে এদিকের তারটায় 4টে লুপ হবে। এই রেশিওতে আমার লুপগুলো আসবে। তাহলে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি তাহলে কোন লুপটায় আসবে? লোয়েস্ট ফ্রিকোয়েন্সি তাহলে হয় 5টা লুপে আসবে অথবা 2টো লুপে আসবে, তাই না? হয় এই দিকটা, এদিকেও তুমি তুমি এই দিকের তারটা কটা লুপে কেঁপেছে ধরে নিয়ে তুমি দেখো, এদিকে তারটা 2টো লুপে কেঁপেছে আর এদিকে তারটায় 5টা লুপে কেঁপেছে। তুমি বলতে পারো স্যার 5 আর 2 কেন ধরবো? কারণ 5 আর 2 তো লোয়েস্ট রেশিওটা এসছে, বড় রেশিও তো ধরতে হবে না, তোমাকে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি বার করতে দিয়েছে। তাহলে তুমি ডান দিকে যে তারটা রয়েছে লাল রঙের তার, সেই তারটা ধরে তুমি এবার ক্যালকুলেট করে নাও। তারটা ধরে ক্যালকুলেট করলে তুমি ফ্রিকোয়েন্সি পেয়ে যাবে। তুমি পি এর জায়গায় মানে কি বসাবে না 2 বসাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি? ফ্রিকোয়েন্সি ফর্মুলা দেখো একটু আগে লিখেছিলাম, এই যে ফ্রিকোয়েন্সি ফর্মুলা, এই ফ্রিকোয়েন্সি ফর্মুলা তুমি বসিয়ে দেবে। তো তোমাকে তো ফ্রিকোয়েন্সি আনতে চাইছি, তো ফ্রিকোয়েন্সি এফ ইজিক্যাল তুমি কি বসাবে? p/12। পি মানে কটা বসাবে? ডান দিকেটা আমি বলেছি 2টো লুপে কেঁপেছে, তাহলে 2 বসাবে। আচ্ছা, ছবির সাথে কিন্তু আমার ডেটাটা মেলেনি। দেখো বাঁ দিকেরটায় 3টে লুপে আমি ছবি এঁকেছি, কিন্তু অ্যাকচুয়ালি বাঁ দিকে 5টা লুপ আসবে। যাই হোক, ডান দিকে লুপটা যেহেতু কম সংখ্যক লুপ আছে তাই ডান দিকে লুপটা নিয়ে কাজ করছি। তাহলে পি এর জায়গায় দুটো দুটো বসিয়ে দিলাম। তলায় কি বসছে? 2l, 2l, 2l। এর লেন্থ কত? এর লেন্থটা আছে 60 সেন্টিমিটার। তো 60 সেন্টিমিটারে তো হবে না, 60 তোমার এসআই বসাতে হবে। তাহলে 60 × 10⁻² বসিয়ে দাও, ঠিক আছে? তো এইভাবে হয়ে গেল, এটা হলো তোমার এই ডিনোমিনেটার। এবারে টেনশন দেখো, টেনশন আছে 104, রুট ওভার আছে অবশ্য একটা সুন্দর দেখে,
104 ডিভাইড বাই কত আছে দেখো এ ইন্টু রো আছে, তো এ ইন্টু রো কত বসবে, ডেন্সিটি আমি বসাচ্ছি 2.6 ইন্টু, এবার দেখো সিজিএসএ ডেন্সিটি আছে, তাহলে এসআইতে করতে গেলে 10⁻³ দিয়ে গুণ হবে, 10⁻³ দিয়ে গুণ করছি আমি। কিন্তু দেখুন এরিয়াটা আবার মিলিমিটার স্কোয়ারে দেওয়া আছে, তো মিলিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার করলে 10⁻6 দিয়ে গুণ হয়, তাহলে আলটিমেটলি 10⁻6 এখানে 10⁻6 গুণ হবে। তাই যদি হয় আমার অ্যাকচুয়ালি টোটালটা কত আসছে না, টোটালটা তলায় 10⁻³ আসছে, এখানটা 10⁻³ আসছে, রাইট। তাহলে আমরা 10⁻³ ওখানে লিখে দিই, তাহলে আমরা 10⁻³ এবার ক্যালকুলেশনটা করে নিই, তাহলে 10⁻³ উপরে চলে গেলে মানে যদি ডিনোমিনেটর মানে এটা যদি নিউমারেটরে চলে যায় তাহলে 10⁻+3 হয়ে যাবে, আর সেক্ষেত্রে আমার অ্যান্সারটা কত আসবে লিখে দিচ্ছি দেখো 1000/3, তো এইটা হচ্ছে অ্যান্সার। তো অপশান ডি হচ্ছে এর রাইট অপশান। আশা করি অঙ্কটা তোমরা এখান থেকে বুঝতে পারলে। খুব সুন্দর একটা অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক এটা। এখানে অঙ্কটার কি ফ্যাক্টরটা আশা করি বুঝতে পারছো তোমরা, যে কি ফ্যাক্টরটা হচ্ছে ওই যে ফ্রিকোয়েন্সি গোটা তারের সেম থাকবে, যেহেতু তার দুটো জয়েন্ট আছে একই ফ্রিকোয়েন্সিতে কাঁপতে ওরা বাধ্য, কিন্তু বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কী হবে, সব ফ্রিকোয়েন্সিতেই নোড ওই জাংশন পয়েন্টটা তৈরি হবে না, কোনো একটা বিশেষ ফ্রিকোয়েন্সিতে নোডটা জাংশন পয়েন্টটা তৈরি হবে, সেই ফ্রিকোয়েন্সিটাকে আমার ক্যালকুলেট করতে হবে। তো নোড যখন হবে তার মানে বুঝতে হবে যে এই পাশের তারে মানে পূর্ণ সংখ্যক লুপ হবে আর ও পাশের তারেও পূর্ণ সংখ্যক লুপ হবে, এই লুপটার রেশিওটা কত এটা জানলেই আমার অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক বন্ধুরা, an ideal gas expands isothermally from volume V1 to V2 and then compressed to original volume V1 adiabatically. Initial pressure is P1 and final pressure is P3. Total work done is W. Then option 4 option are pressed. Which option will be correct? So students, we draw the curve here. So this is the curve, say this is P axis and this is V axis. Okay. Now ideal gas expands isothermal V1 to V2. V1 to V2 isothermal expand করেছে isothermally. তো আইসোথার্মাল এক্সপানশন হোক একটুখানি দেখা যাক, এই আইসোথার্মালি ধরো এক্সপান্ড করলো V1 থেকে V2, তার মানে এই যে এটা ছিল V1 আর ওইটি ছিল V2, এটা হচ্ছে V2। ওকে, তো আমরা এই যে ফেললাম ড্রয়িংটা V2। এরপরে কি হয়েছে বলেছে, দেন কম্প্রেসড টু অরিজিনাল ভলিউম V1। আচ্ছা, কম্প্রেসড টু V1, তো কম্প্রেসড হয়েছে এবার কিন্তু অ্যাডিবেটিক্যালি কম্প্রেসড হয়েছে। অ্যাডিবেটিক্যালি যদি কম্প্রেসড হয় বন্ধুরা, অ্যাডিবেটিক কার্ভ কিন্তু স্টিফার হয়, তার মানে এটা এখান থেকে স্টার্ট হবে ঠিকই, একটু স্টিফার হবে, মানে তোমরা সকলে জানো অ্যাডিবেটিকের গ্রাফের নতিটা একটু বেশিই হয়, তো সেটা V1 পর্যন্ত যাবে আর কি। তো এইটা হলো V1, তো V1 হলে গেল, রাইট। তো কিন্তু এখানে এদের রেশিওটা এটা বলে দিয়েছে, ফাইনাল প্রেশার যেটা সেটা বলে দিয়েছে কিন্তু P3, ফাইনাল প্রেশার হচ্ছে P3, মানে এইখানে প্রেশার হয়ে গেল P3, রাইট, এখানে প্রেশার হয়ে গেল P3। আচ্ছা, ওকে, আর P1 ছিল আগেকার প্রেশার, মানে এই যে প্রেশারটা এটা ছিল P1, মানে কালো কালারে যেটা আমি আঁকি এটা ছিল P1, এটা ছিল P1, রাইট। আচ্ছা, তো এবার আমাকে কিছু কথা জিজ্ঞাসা করেছে, তো প্রথমবার কিন্তু এদিক থেকে এদিকে হয়েছে ওয়ার্কডাউনটা, তারপরের বার কিন্তু ওয়ার্কডাউনটা এদিক থেকে এদিকে হয়েছে, উল্টো দিকে। তার মানে এটুকু বুঝতে পারছো তোমরা যে ওয়ার্কডাউনটা কিন্তু এখানে নেগেটিভ ওয়ার্কডাউন হয়ে গেছে, এইটা এদিক থেকে এদিকে যখন আসছিল পজিটিভ ওয়ার্কডাউন, মানে ভলিউম বাড়ছিল, তো আর এদিক থেকে এদিকে যখন গেছে আবার নেগেটিভ ওয়ার্কডাউন হয়েছে, কিন্তু এদিক থেকে এদিকে গেলে নেগেটিভ ওয়ার্কডাউন হবে, রাইট। তো এই নেগেটিভ ওয়ার্কডাউনটা তো বেশি হয়েছে, তার মানে নেট ওয়ার্কডাউন যেটা মানে এইটুকু পোর্শনটা এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্কডাউনটা কিন্তু নেগেটিভ আছে, তো ওয়ার্কডাউন ইজ লেস দ্যান 0। তো এবার অপশানগুলো চেক করো কোন অপশানে ওয়ার্কডাউনটা নেগেটিভ আছে। তো দেখো অপশান বি আর অপশান সি এ তুমি ওয়ার্কডাউনটা নেগেটিভ পাবে। এইবারে প্রশ্ন হচ্ছে P1 আর P3 মধ্যে কে বড় কে ছোট, এখানে তো পরিষ্কার বুঝতে পারছো যে P1 P3 মধ্যে কে বড় কে ছোট, এই গ্রাফিক্যালি একদম পরিষ্কার P3টা বড় আছে, তো P3 বড় আর P3 গ্রেটার, তো হুইচ ওয়ান ইজ গ্রেটার, P3 উইল বি গ্রেটার। তো ইট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট অপশন। খুব অঙ্কটা কিন্তু খুব ইজি অঙ্ক, দেখে মনে হচ্ছিল খুব কঠিন কিন্তু খুবই ইজি একটা অঙ্ক এটা। নেক্সট অঙ্কটায় বলছে
Two coherent narrow slits emitting light of wavelength lambda in the same phase are placed parallel to each other. এখানে প্যারালাল টু ইচ আদার ওরা স্লিটগুলো রয়েছে। আচ্ছা, ওদের স্লিটের সেপারেশন বলে দেওয়া আছে 3 ল্যামডা। মনে করো এটা একটা স্লিট, এটা একটা স্লিট, রাইট, এবং এদের সেপারেশন হয়ে দিচ্ছে 3 ল্যামডা। তো দিস ইজ 3 ল্যামডা। এবার এইটা মনে করো মিড পয়েন্ট থেকে লাইন, এটা স্ক্রিন মনে করো, এটা স্ক্রিন, এটা স্ক্রিন মনে করো। তো এটা মিড পয়েন্ট, পয়েন্টের নাম ও। আচ্ছা, এবার জিজ্ঞেস বলছে যে এখানে একটা পয়েন্টে ওর হয়েছে, মানে ম্যাক্সিমা তৈরি হয়েছে, ঠিক আছে, ইন্টারফারেন্স ম্যাক্সিমা তৈরি হয়েছে। তো আমি ধরে নিই এই পয়েন্ট এরকম গেল, এই পয়েন্ট এরকম গেল, তো এই জায়গাটা ম্যাক্সিমাম হয়েছে। এখানে এই ডিস্টেন্সটাকে ওরা বলে দিয়েছে যে এক্স, এবং এই এক্সটাকে ফাইন্ড করতে দিচ্ছে যাতে করে ওইখানে ম্যাক্সিমা হয়, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এই হচ্ছে আমাদের ফিগার। তো ফিগারটাকে যেটা দেওয়া আছে এরমভাবে দেওয়া আছে, ঠিক আছে। ফিগারটা এরমভাবে না, তোমরা নিজের মতো করে ফিগার এঁকে নিও, অসুবিধা নেই। ফিগারটা এটা দেওয়া আছে বলে এটাই ধরতে হবে, তার কোনো মানে নেই। তো অনেকে এটা দিয়েই কনফিউজ হয়ে যেতে পারে। তো এই হচ্ছে আমরা ফিগার ড্র করলাম। তো আমাদের এবার অঙ্কটা সলভ করতে হবে, রাইট। তো অঙ্কটা সলভ করি আমরা, দেখি। দেখো, এইটা হচ্ছে আমাদের এই লাইনের মধ্যে কিন্তু আমাদের এটা আছে, মানে আমি একটু অন্য কালারে আঁকছি। এই যে এই লাইনটা, এই লাইনের মধ্যেই দুটো স্লিট আমাদের রয়েছে। এখানে এই পয়েন্টের নাম দিলাম পি, রাইট। তো আমাদের যে ইয়েটা রয়েছে, মানে পাথ ডিফারেন্স, সেটা কত? S1 S2P, সেটা হচ্ছে S2P মাইনাস S1P। এইটা হচ্ছে আমাদের পাথ ডিফারেন্স। তো পাথ ডিফারেন্স এখানে বোঝাই যাচ্ছে কত হবে। এখানে পাথ ডিফারেন্স হবে কত সেটা দেখো, এখানে একটা ছবি এখানে একটুখানি, এইখানে যদি পারপেন্ডিকুলার ড্র করে দাও, তো এইটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি পাথ ডিফারেন্স, ঠিক আছে। এবং সেটা কত, যদি অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এটা আমরা পেয়ে যাব যে এটা, এই পাথ ডিফারেন্সটা যদি ডেল্টা হয়, তাহলে পরিষ্কার ব্যাপার আমরা এই যে পাথ ডিফারেন্সটা, এটা আমাদের কত হয়ে যাচ্ছে তাহলে, দেখো ডেল্টা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে, এখানে একটু অন্যভাবে লিখি, দেখো ডেল্টা বাই 3 ল্যামডা, এখানে দেখো কি সুন্দর কস থিটা আসছে, রাইট। ডেল্টা বাই 3 ল্যামডা কিন্তু আমাদের কস থিটা আসছে। অতএব ডেল্টা সমান, মানে যেটা পাথ ডিফারেন্স, সেটা সমান আসছে পি ল্যামডা কস থিটা, ঠিক আছে। এখান থেকে আমরা যেহেতু এক্স ডিস্টেন্সে ম্যাক্সিমা তৈরি হয়েছে, তাহলে ম্যাক্সিমা যদি হয়ে থাকে, এইটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই 2, দ্যাট ইজ ল্যামডা। তাহলে এখান থেকে আমরা কস থিটা কত পাচ্ছি বন্ধুরা? আমরা কস থিটার ভ্যালু পেয়ে যাচ্ছি 1/3। বেশ, তো কস থিটার ভ্যালু 1/3 পেয়ে গেলাম। আমাদের এখানে ফিগার থেকে এটা বুঝতেই পারছি যে এক্স বাই ডি, যেটা এক্স বাই ডি, তো এখানে এক্স বাই ডি কত হবে? তো এক্স বাই ডি মানে, এক্স বাই ডি মানে কেমন হবে দেখো, এক্স মানে এই তো, এক্স মানে তো এটা, ডি মানে ধরো এই একদম মিড পয়েন্ট থেকে ডিটা, তা এক্স বাই ডি, এক্স বাই ডি মানে এই একটা অ্যাঙ্গেল আমি পাবো এখানে। তাহলে এক্স বাই ডি মানে এই যে এই ট্রায়াঙ্গেলটা মনে করো এক্স বাই ডি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা, এটা যদি থিটা হয়ে থাকে ওই অ্যাঙ্গেলটাও মোটামুটি থিটাই হবে। তাহলে এক্স বাই ডি কত পাচ্ছি আমরা? ট্যান থিটা, রাইট বন্ধুরা, ট্যান থিটা। এখন কস থিটা সমান 1/3 পেয়ে গেছি, তাহলে ট্যান থিটা কত পাবো? সহজ, ট্রায়াঙ্গেল আঁকো, থিটা এটা, এটা 1, এটা 3 কস থিটা, তো এটা তো পরিষ্কার বুঝতে পারছো √8 পাবো। ট্যান থিটা মানে কত পেয়ে যাচ্ছি এই ট্রায়াঙ্গেলটা থেকে? ট্যান থিটা থেকে পেয়ে যাচ্ছি √8/1, রাইট। তাহলে ট্যান থিটা বাই √8/1, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? এক্স বাই ডি কত পাচ্ছি? √8, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু √8 ইন্টু ডি, √8 ইন্টু ডি। তাহলে অপশন হচ্ছে, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
স্টুডেন্টস দেখো, এই অঙ্কটা বলছে এ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ডিকেজ বাই বিটা এমিশন, ডিটেক্টর রেকর্ডস n বিটা পার্টিকেল ইন 2 সেকেন্ডস অ্যান্ড ইন নেক্সট 2 সেকেন্ডস ইট রেকর্ডস 0.75 বিটা পার্টিকেল। এখানে তোমাকে ক্যালকুলেট করতে দিয়েছি যে কি মানে এর মিন লাইফ কত। এখানে অঙ্কটা খুব একটা কঠিন অঙ্ক নয়। কিরকম না, দেখো এখানে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বলেছে বিটা এমিশন হচ্ছে, অর্থাৎ বিটা পার্টিকেল ডিকে করা মানেই কিন্তু রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটাও ডিকে করছে, রাইট? রেডিও অ্যাক্টিভ এলিমেন্টটা ডিকে করছে কি হবে না, বিটা পার্টিকেল এমিশনের মাধ্যমে। তাহলে ফর্মুলাটা কি আমরা জানি? ফর্মুলাটা আমরা সকলেই জানি যে n ইজ ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই ফর্মুলাটা কি বোঝাচ্ছে না, আফটার টাইম টি এখানে n নাম্বার অফ পার্টিকেল লেফট আছে, মানে n নাম্বার অফ পার্টিকেল রয়েছে এখন, ডিক n0 ছিল, n রয়েছে, তাহলে কতটা ডিকে করেছে বন্ধুরা? নাম্বার অফ ডিকে যেটা হচ্ছে সেটা কিন্তু হবে n মাইনাস n0। তাহলে ডিকে নাম্বার অফ ডিকে যদি আমি এটাকে এন ডি যদি বলি, নাম্বার অফ পার্টিকেল ডিকে এন ডি, তাহলে এন ডি ফর্মুলাটা কিন্তু আসবে এরকম n0 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। কেন আসলে এরকম? তো বুঝতেই পারছো, এন থেকে n0 বাদ দিতে হবে, এন থেকে n0 বাদ দিতে হবে, এই এন থেকে n0 বাদ দিলে তো এটাই আসবে। তাহলে নাম্বার অফ ডিকে হচ্ছে গিয়ে ফর্মুলাটা এইটা। এবারে আমি চলে এসো যেটা যেগুলো বলে দিয়েছি, বলছি এন বিটা পার্টিকেল 2 সেকেন্ডে ডিকে করে, তার মানে এন ডির জায়গায় আমি এখন লিখবো এন, ওটা আসবে n0 ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2 ল্যামডা, এটা আসবে, ঠিক আছে? আবার বলছে আরো 2 সেকেন্ড পর 0.75 নাম এন বিটা পার্টিকেল মানে ডিকে করে গেছে। তাহলে এক্ষেত্রে কি হবে, আমাকে লিখতে হবে যে 0.75 এন কি হবে, 0.75 এন ফর্মুলাটা লিখবো আমি এখন, ইজ ইকুয়াল টু, এবার n0 জায়গায় কি লিখবো, n0 জায়গায় ডিকে করে গেছিল, ডিকে করার পরে কত হবে, ডিকে করার পরে তো এইটা হবে, এই ফর্মুলা লাগছে তাই না? পড়ে আছে কতটা, পড়ে আছে তো n0 ই টু দি পাওয়ার মাইনাস 2 ল্যামডা, এটা পড়ে আছে, রাইট? এখানে টি এর জায়গায় 2 বছর কতটা পড়ে আছে বেরিয়ে যাবে, এতটা পড়ে আছে। এবং ডিকে করার কথা যখনই আসবে তখন আমার ফর্মুলাটা কি আসবে, n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এখানে n0 বা ইনিশিয়াল n হচ্ছে এইটা, আর ই টু দি পাওয়ার মাইনাস 2 ল্যামডা, রাইট? তো এই দুটো ইকুয়েশন তোমরা পেয়ে যাচ্ছ। এবার বন্ধুরা আর কিছুই না, এই দুটো ইকুয়েশন থেকে তোমরা যদি এই দুটো ইকুয়েশন ডিভাইড করে দাও, খুব সিম্পলি তোমরা পেয়ে যাবে যে ই টু দি পাওয়ার মাইনাস 2 ল্যামডা, তোমরা সিম্পলি পেয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস 2 ল্যামডা ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি তোমরা 3/4, 3/4, রাইট? একটু ভালো করে লিখে দিই 3/4, আর এইটা যদি সলভ করো তোমরা পেয়ে ল্যামডা, এটা সলভ করে যে ল্যামডা পাবে সেই ল্যামডাটাকে 1/λ করবে, 1/λ মানে অ্যাভারেজ লাইফ, রাইট? তো সেই 1/λ যখনই ক্যালকুলেট করবে তোমরা দেখবে ভ্যালুটা চলে এসছে প্রায় 7-এর কাছাকাছি, ঠিক আছে? তো এখান থেকে আমার অ্যান্সার আসবে অপশন সি। নেক্সট অঙ্ক বন্ধুরা, সেটা দেখা যাচ্ছে এটা এক্স রে এমিটেড ফ্রম copper target and a molybdenum target are found to contain line of wavelength এত 22.85, যেটা সেটা হচ্ছে কপারের জন্য, আর contain line of wavelength 22.85 nanometer attributed to k alpha line of an impurity element। আচ্ছা, এইটা হচ্ছে একটা impurity এলিমেন্টের জন্য রয়েছে, ভালো কথা। তো কে আলফা লাইন অফ কপারের কে আলফা লাইন যা 29, সেটা বলা আছে 15.42, আর যেটা মলিবডিনাম জেড ইজিক্যাল টু 42, তার কিন্তু বলা আছে 7.12 ন্যানোমিটার। তো এই হচ্ছে ব্যাপার। এখানে জানতে চাইছে যে ইম্পিউরিটি যেটা রয়েছে, অ্যাটমিক নাম্বার অফ ইম্পিউরিটি এলিমেন্ট তার কত, যেখানে বলা হচ্ছে যে ইম্পিউরিটিটা কিন্তু 22.85 ন্যানোমিটারের ওয়েভলেন্থ ছাড়ছে। এখানে তো আমরা খুব সিম্পলি আমরা মোজলেস ল ইউজ করে দিতে পারি। মোজলেস ল তো আমরা জানি কি, মোজলেস ল থেকে আমরা জানি যে ফ্রিকোয়েন্সি টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু, তোমরা সকলে ইজ ইকুয়াল টু তোমরা লিখতেই পারো যে এ ইন্টু জেড মাইনাস বি, রাইট? আবার
তোমরা এটাও জানো যে ফ্রিকোয়েন্সি কিন্তু এইভাবে ওয়েভলেন্থের সাথে ভ্যারি করে। তাহলে আমরা পরিষ্কার আমরা এটা লিখে দিতে পারি যে λ1 ডিভাইডেড বাই λ2, এটা যদি আমরা টু দি পাওয়ার হাফ করি তাহলে আমরা এখানে লিখতে পারি এ জেড λ1টা নিউমারেটরে আছে, তাহলে এখানে কিন্তু Z2টা নিউমারেটরে যাবে। Z2 যেহেতু ইনভার্স রেশিও, ল্যামডাটা কিন্তু ইনভার্স রেশিওতে আছে, ল্যামডার রেশিওটা কিন্তু জেড এর উল্টো রেশিওতে আসবে, মানে Z2/B, আর এখানে আসবে A ডিভাইড বাই Z1 মাইনাস B, রাইট? এই হচ্ছে আমাদের ব্যাপার, এটা 2। তো এই ফর্মুলা থেকে আমরা যদি আমরা λ1 আর λ2 ভ্যালুগুলো আমরা এইভাবে বসিয়ে দিতে পারি, তো আমরা ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। ভ্যালুগুলো বসানোর পর আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা বি এর ভ্যালু পাবো 1.44। বি এর ভ্যালু যখনই পেয়ে গেলাম, এরপর আমরা যে আননোন জেড রয়েছে তার কিন্তু আমরা জেডটা ক্যালকুলেট করতে পারি, কারণ আননোনের ল্যামডাটা বলে দেওয়া আছে। তো বি যখন পেয়ে গেলাম, আমরা এবার লিখতে পারি 15.42 ডিভাইড বাই 22.85, এটা রুট ওভার, মানে বুঝতেই পারছো 1542 মানে 15.42, যেটা তার ওয়েভলেন্থ তো আমরা জানতাম, সরি তার জেডটা আমরা জানি, তাহলে 1542-এর যে এইটা যেটা নিউমেটারে বসবে, যেহেতু উল্টো রেশিও আসছে, তো 1542-এর জন্য কোনটা থাকে, 1542-এর জন্য 29 ছিল, তাহলে 29 পয়েন্ট মাইনাস বি, আর উপরে চলে 22 এর জন্য যেটা, সেটা তো আমরা জানি না, সেটা উপরে বসাতে হবে, তাহলে উল্টো রেশিও যেহেতু, তাহলে মানে রিভার্স রেশিও যেহেতু 22.85-এর যে মানে জেড বা অ্যাটমিক নাম্বার, সেটাকে জেড ধরছি, তাহলে সেটা লিখবো জেড মাইনাস 1.44। তো এইবারে এটাকে সলভ করলে পরে আমরা জেড ইকুয়াল টু পেয়ে যাব 24। তো বন্ধুরা, এই অঙ্কটা করার থেকে না করা অনেক বেটার, এটা প্রচন্ড ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে, তো এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না, তো এটাকে স্কিপ করার প্রবলেম এটা, রাইট? তো স্টুডেন্টস, এখানে যে অঙ্কটা দেওয়া আছে, এখানে একটা ফোর্স ফাংশন দেওয়া আছে, আর এর পোটেনশিয়াল এনার্জি যে গ্রাফটা হবে, সেই গ্রাফটা কোন গ্রাফটা সেটা জানতে চাইছি। দ্য ফাংশনাল ফর্ম অফ দ্য পোটেনশিয়াল এনার্জি ইউএক্স। তো ইউএক্স আমরা জানি কি করে বের করতে হয় বন্ধুরা, আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জি বার করার ফর্মুলাটা হচ্ছে এটাই, যে ইউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ মাইনাস ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএক্স, রাইট? তো এখানে আমরা এইটা করলেই পোটেনশিয়াল এনার্জি আমরা ক্যালকুলেট করতে পারবো। তো এইটা যখন আমি ক্যালকুলেট করব, আমরা পেয়ে যাব মানে এফ এর ভ্যালু যেটা মাইনাস কে এক্স প্লাস এ এক্স কিউব, এটা যদি বসি আমরা, এটা ইন্টিগ্রেট করে দিই, তাহলে আমরা যেটা পাবো আর কি, এই ভ্যালুটা আমরা পাচ্ছি। এখানে তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু জিরোর জন্য কিউটা একবার জিরো হচ্ছে, আবার এখানে এটাও দেখা যাচ্ছে যে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই টু এ, এই ভ্যালুর জন্য কিন্তু কিউটা মানে পোটেনশিয়াল এনার্জিটা জিরো হচ্ছে। তো এই দুটো ভ্যালুতে আমি মানে এক্স ইজ ইকুয়াল টু জিরো, আর এই দুটো জায়গায় আমি জিরো পাবো। তো গ্রাফগুলোর মধ্যে দেখো এই গ্রাফটা তো কোনোভাবেই হবে না, এখন কোন গ্রাফটা হতে পারে, এই দুটো জিরো পাবো, এই গ্রাফটাও কিন্তু হবে না। তো এখন দেখা যাচ্ছে যে এইটা আর এইটার মধ্যে কোনটা হবে। এখন দেখো এক্স এই ভ্যালুটা আর জিরোর মাঝামাঝি যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলোর জন্য কিন্তু এটা একটা ইউটা একটা পজিটিভ ভ্যালু পাবে, রাইট? তার মানে জিরো আর এক্স এর মাঝে ইউ এর ভ্যালু যা আছে সবই পজিটিভ হবে, তার মানে বোঝাই যাচ্ছে এই ভ্যালুটাও হবে না, তো এইটা হবে, অপশন ডি ইজ কারেক্ট। স্টুডেন্টস, আরেকটা অঙ্ক রয়েছে, এখানে বলা আছে পার্টিকুলার মাস 1 কেজি মুভস উইথ আ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, কনস্ট্যান্ট স্পিড v ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড। এখানে v ভ্যালু বলা আছে 1, m এর ভ্যালু বলা আছে 1, একটা পাথ বলা আছে, পাথের ইকুয়েশনটা দেওয়া আছে, পাথের ইকুয়েশনটা এইভাবে দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 0.5, এই হচ্ছে পাথের ইকুয়েশন। এখানে আবার l ইজ ইকুয়াল টু 1 বলা আছে, তো l ইজ ইকুয়াল টু যদি আমরা 1 বসিয়ে দিই, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই। এখন এইখানে ওই পাথের একদম তলায় দেখো বন্ধুরা, আমি একটু দেখাচ্ছি জুম করে, এই পাথের তলায় এইখানটায় উপরে নর্মাল রিয়াকশন ক্যালকুলেট করতে বলছি। নর্মাল রিয়াকশন তো উপর দিকে হয় বন্ধুরা, তাই না? আমরা নর্মাল রিয়াকশন উপর দিকে পাবো, এইভাবে নর্মাল রিয়াকশন পাবো। আর এই বিন্দুটায় কিন্তু আর একটা ফোর্স এদিকে থাকবে, সেটা হচ্ছে মাস সরি ওয়েটের জন্য আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ওর সেন্ট্রিফিউগাল ফোর্স, সেটা হচ্ছে কিনা এম ভি স্কোয়ার বাই আর। সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। তো নর্মাল ফোর্স যদি ক্যালকুলেট করতে পারি, আমরা পরিষ্কার এখানে নর্মাল ফোর্স এন ইজ ইকুয়াল টু লিখতে পারি
যে এম জি প্লাস এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। এখানে দেখো সবার ভ্যালু বলে দেওয়া আছে, তো সেই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, এম এর ভ্যালু 1, ভি এর ভ্যালু 1 আছে, তাহলে জি প্লাস 1/r, এটা হচ্ছে ওর নর্মাল রিয়াকশন। তো এখন সবই জানা আছে, শুধু আর এর ভ্যালু জানা নেই। অর্থাৎ অর্থাৎ কি জানা নেই, মানে এই যে কার্ভটা রয়েছে না, এই কার্ভটার রেডিয়াস অফ, ওই কার্ভটার ওই পয়েন্টে, এই পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচারটা কত সেটা আবার জানা নেই। সেটা জানা খুব কঠিন কাজ নয় বন্ধুরা, সেটা দেখো কিভাবে জানা যায়। সেটা জানার ফর্মুলা আমাদের আছে, সেটা হচ্ছে কি না, কোনো একটা কার্ভের রেডিয়াস অফ কার্ভেচার আর ইজ ইকাল টু, আমরা এটা লিখতে পারি যে 1 প্লাস ডিওয়াই ডিএক্স, 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই d2y dx2, d2y dx2। তো এই হচ্ছে ফর্মুলা। তাহলে আমাকে বন্ধুরা কি করতে হবে, এই যে y এর ফাংশনটা রয়েছে সেখান থেকে dy dx ক্যালকুলেট করতে হবে এবং d2y dx2 ক্যালকুলেট করতে হবে। তো dy dx আমরা ক্যালকুলেট করলাম, dy dx ক্যালকুলেট করে যেটা পাবো সেটা হচ্ছে, আমরা লিখে দিই ভ্যালুটা। তো আমরা dy dx এবং d2y dx2 ভ্যালু আমরা লিখেছি। এবার এখানে x এর কোন ভ্যালুর জন্য আমরা ক্যালকুলেট করছি ভাবো বন্ধুরা। তো গ্রাফটা যেখানে রয়েছে, এখানে দেখো এই যে ভ্যালুটা, এই গ্রাফটা আমি এখানে একটু আঁকছি বন্ধুরা, অন্য কালিতে আঁকি তাহলে সুবিধা হবে। তো বন্ধুরা গ্রাফের এই পয়েন্টে আমার রেডিয়াস অফ কার্ভেচার চাই। তো এই পয়েন্ট বলতে x ইজ ইকাল টু কত বন্ধুরা, x ইজ ইকাল টু, সরি y ইজ ইকাল টু কত বন্ধুরা, এই x ইজ ইকাল টু এখানে, তো এইখানে এই x এর পজিশনটা আমরা চাই, রাইট। তো এই x এর পজিশনে দেখা যাচ্ছে y ইজ ইকাল টু যাচ্ছে একদম -0.5, তাই না? কারণ এই দেখো এইটা অ্যামপ্লিটিউডের ফর্মটা 0.5 লেখা আছে, তাহলে এইখানে y এর ভ্যালু কত হবে, -0.5। তো y এর জায়গায় যদি -0.5 আমরা বসিয়ে দিই, তাহলে x এর ভ্যালু কত পাচ্ছি, দেখো তোমরা x এর ভ্যালু কত পাচ্ছ, x এর ভ্যালু তোমরা পেয়ে যাচ্ছ হাফ, x এর ভ্যালু তোমরা পাবে হাফ। তোমরা একটু ক্যালকুলেট করে দেখে নাও x এর ভ্যালু তোমরা হাফ পাচ্ছ কিনা, রাইট। তো এবার x এর ভ্যালু হাফ বসিয়ে তোমরা dy dx ক্যালকুলেট করো, d2y dx2 ক্যালকুলেট করো। ক্যালকুলেট করে একটা জিনিস তোমরা দেখবে, তোমাদের অ্যান্সার যেটা আসবে আর এর ভ্যালু, সেটা চলে আসছে কত, খুব সুন্দর আরেকটা অঙ্ক বন্ধুরা। এখানে বলছে দুটো পার্টিকেল আছে, দুটো পার্টিকেল দুটোরই মাস হচ্ছে, ওখানে বলে দেওয়া আছে m, এটারও m এবং এটারও m। এই দুটো পার্টিকেল এর মধ্যে ডিস্টেন্স রয়েছে l, এই যে l, এলটা কিরকম না, এটা একটা টেবিলের উপর রাখা আছে পার্টিকেল দুটোকে, যাদের মধ্যে ডিস্টেন্সটা এল রয়েছে, এবং একটা সুতো দিয়ে বাঁধা রয়েছে। সুতোটার টোটাল লেন্থ কিন্তু বলে দেওয়া আছে বন্ধুরা 12। তো এইবার করেছি একটা পার্টিকেল ইউ ভেলোসিটিতে এগোতে শুরু করেছে, এগোচ্ছে এগোচ্ছে এগোচ্ছে, যতক্ষণ না এই সুতোটা টাইট হয়ে যায়, মানে 12 যে সুতোটা রয়েছে লুজলি, সেই লুজলি সুতোটা যতক্ষণ না টাইট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা গেছে। মানে আমি মনে করো এই লেন্থটা হয়ে গেছে অ্যাকচুয়ালি 12, কারণ এই লুজ করা সুতোটার লেন্থ হচ্ছে 12। তো ওটা যখনই ইউ চলছে, ইউটা যখন ডান দিকে চলতে শুরু করেছে, এই সুতোটা টান টান হতে শুরু করবে, ঝুলে মানে পেঁচিয়ে থাকে সুতোটা আস্তে আস্তে টান টান হয়ে যাবে। অর্থাৎ টান টান অবস্থায় কিন্তু সুতরার লেন্থ কত হয় বন্ধুরা, সুতরার লেন্থ হয়ে যাবে অবভিয়াসলি, সেটা হয়ে যাবে 12, ঠিক আছে। এবং এটুকু শিওর যে এই লেন্থটা কিন্তু এল আর এটা 12, তার মানে এটা সমকোণী ত্রিভুজ, এটাও বোঝা যাচ্ছে। তো এই অ্যাঙ্গেলটা কিন্তু বন্ধুরা অবভিয়াসলি 30 ডিগ্রি হবে। এখন প্রশ্ন হচ্ছে যে টট যখন হয়ে গেল, স্ট্রিংটা যখন একদম টান টান হয়ে গেল, তখন জিজ্ঞেস করা হয়েছে যে দ্য ভেলোসিটি অফ পার্টিকেল কিউ আফটার স্ট্রিং ইজ টট, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল কিউ, মানে এই যে পার্টিকেলটা, এটাকে কিউ নাম দিয়েছে, এই পার্টিকেলটার ভেলোসিটি কত হবে। তো দেখা যাক এখানে যখন এই সূত্রটা যখন টান টান হয়ে গেল, তখন একটু খেয়াল করে দেখো, এর তো ইনিশিয়ালি ভেলোসিটি ইউই ছিল, মানে এদিকটার ভেলোসিটি কিন্তু ইউ ছিল, রাইট। একটু কমিয়ে নিই একটু, হ্যাঁ, এইটা ভেলোসিটি ওর কিন্তু ইউই ছিল, চিরকাল ইউ ছিল। কিন্তু যখন এই টান টান হয়ে গেল, তখন কি হবে, টান টান হয়ে যাওয়ার পরে এই দুটো বলই কিন্তু কি হবে, এই দিকে আসতে চাই আফটার টান টান, মানে যখন ওদের টান টান হয়ে গেল। তো আমি ধরে নিচ্ছি সুতোর দিকে ভেলোসিটি হচ্ছে vx,
একটা বলের বা ইউ কিউ বলটার ভেলোসিটি হচ্ছে ভিএক্স। অবভিয়াসলি তাহলে পি বলটারও ভেলোসিটি কিন্তু সুতো দিকে কত হবে মনে করো, এইটা ভিএক্সই হবে, রাইট? দুটো বলে। আচ্ছা, আর এবার দেখা যাক, আর সুতোটা যেদিকে টান টান হচ্ছে তার সাথে পারপেন্ডিকুলারলি আমি ধরে নিচ্ছি এদিকে একটা ভেলোসিটির কম্পোনেন্ট আসবে, সেটা হচ্ছে গিয়ে ধরে নিচ্ছি ভি ওয়াই। এখন বন্ধুরা এখানে অবভিয়াসলি ভরবেগের নিত্যতা সূত্র বা মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করা যাবে। তার কারণ কি? তার কারণ দেখো, এই স্ট্রিংটা বরাবর কিন্তু এখন আর কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। স্ট্রিংটা দুদিকে সেম ফোর্স অ্যাপ্লাই হবে, উল্টো দিকে, এদিকে যা ফোর্স এদিকেও সেই ফোর্স। তো অ্যাকচুয়ালি এখানেও কিন্তু ফোর্স, যেহেতু এক্সটার্নাল ফোর্স নেই, ইন্টারনাল ফোর্স পুরোটাই, তো সেক্ষেত্রে আমি মোমেন্টাম কনজারভেশন ইউজ করতে পারবো। তো কনজারভেশন যখন ইউজ করবো বন্ধুরা, তো আমাকে দেখতে হয় ইনিশিয়াল মোমেন্টাম কত। এখন কোন দিকে কনজারভেশনটা প্রয়োগ করা উচিত? এই সুতোর যা লেন্থ, সেই লেন্থ বরাবর আমাকে কনজারভেশনটা প্রয়োগ করা উচিত। এই লেন্থ বরাবর মোমেন্টাম কনজারভেশন আমি প্রয়োগ করবো। কারণ ওদিকেই ইনিশিয়ালি দেখো যখন টট হয়ে যাচ্ছে সুতোটা, তখন কিন্তু এই দিক বরাবরই সুতোটা রয়েছে, অর্থাৎ মোমেন্টাম কনজারভেশনটা ওই দিক বরাবর কনসিডার করছি। তাই যদি হয় বন্ধুরা, ইনিশিয়াল স্টেজে যখন এই ভেলোসিটিটার এই দিক বরাবর কম্পোনেন্ট কত ছিল? খুব সুন্দরভাবে বলা যেতে পারে এই দিক বরাবর কম্পোনেন্ট ছিল ইউ কস থিটা, রাইট? কারণ এই অ্যাঙ্গেলটা থিটা আছে, এই অ্যাঙ্গেলটা ইউ কস থিটা। তো এম ইউ কস থিটা প্লাস এই যে বস্তুটা, তার এদিক বরাবর কত বেগ ছিল? এদিক বরাবর কোনো বেগ ছিল না, অর্থাৎ জিরো, ইজিক্যাল টু, সুতরাং টট হয়ে যাওয়ার পর কি হলো? টট হয়ে যাওয়ার পর কি হলো? দুটোরই কিন্তু, দুটো বলেরই কিন্তু একই দিকে, এই বলটারও ভিএক্স এদিকে, এই বলটারও ভিএক্স এদিকে, অতএব বলতে পারি এম ভিএক্স প্লাস এম ভিএক্স, এম ভিএক্স প্লাস এম ভিএক্স, তাহলে কত? টু এম ভিএক্স। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে বন্ধুরা, যে ভিএক্স ইজিক্যাল টু কিন্তু ইউ বাই টু কস থিটা, রাইট? আমরা আবার এখানে থিটার ভ্যালু আমরা জানি 30°, তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভিএক্স ইজিক্যাল টু ইউ বাই টু cos 60, that is cos 60 নয়, cos 30, that is root 3 by 2। আমরা এখানে root 3 by 2 লিখলাম। তার মানে আমরা পেয়ে গেলাম vx is equal to u root 3 by 4, vx is equal to u root 3 by 4। ঠিক আছে? এখন বন্ধুরা এই vyটার কত বলো দেখি, vyটা কত হবে খেয়াল করে একটুখানি ভেবে চিন্তে বলো। দেখো বন্ধুরা, এই তারের কিন্তু লম্ব বরাবর কোনো বল প্রয়োগ করা হয়নি, অর্থাৎ ইউ এর ভিওয়াই বরাবর কম্পোনেন্টটা কি আসা উচিত? ভিওয়াই ইজ ইকুয়াল টু আসা উচিত ইউ সাইন থিটা। এটা কিন্তু ইউ সাইন 30, অ্যাকচুয়ালি কত হচ্ছে? ইউ সাইন 30, তার মানে ইউ বাই টু, রাইট? কারণ ভিওয়াইটা ইউ সাইন 30 হবে, তার কারণ কি না, এই দিক বরাবর কোনো ফোর্স, স্ট্রিং এর সাথে লম্ব বরাবর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, রাইট? তো ভিওয়াই পেয়ে গেলাম। এইবারে আমাদের যদি বলে এই বলটার বেগ কত, কিউ বলের বেগ কত, কারণ কিউ বলের আমি ভিএক্স আর ভিওয়াই পেয়ে গেছি, অর্থাৎ এর বেগ হবে রুট ওভার ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই এর স্কোয়ার। ঠিক আছে? ভিএক্স স্কোয়ার প্লাস ভিওয়াই স্কোয়ারের রুট ওভার হচ্ছে আমার অ্যান্সার আছে। আর এইটা যদি আমরা করে ফেলি তাহলে উত্তর কত আসবে বন্ধুরা? উত্তর আসছে রুট ওভার 7/4 ইন্টু ইউ, অর্থাৎ অপশন সি। Problem number 29, very nice problem. A neutral atom of atomic mass number 100, which is stationary at origin in gravity-free space, emits an alpha particle A in z direction. Okay, the product ion is P. The uniform magnetic field is exist in x direction. আচ্ছা, x direction এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড রয়েছে,
ওরা বলেছে। তো আমরা এক কাজ করি, তো ধরা যাক এইভাবে আমার ওয়াই জেড ডাইরেকশন রয়েছে, আর এক্স ডাইরেকশনটা বুঝতেই পারছো কোন দিকে হবে, এই যে স্ক্রিনে আমি অঙ্কটা করছি সেই স্ক্রিনের সাথে পারপেন্ডিকুলার, মানে প্লেনটার সাথে পারপেন্ডিকুলার। এক্স ডাইরেকশনটা চলে যাচ্ছে, মানে তুমি যে স্ক্রিনটা দেখছো সেই দিক থেকে ভেতরের দিকে এক্স হচ্ছে এক্স ডাইরেকশন, মানে আমি বলতে পারি এক্স ডাইরেকশনটা একটু এই দিক করে আছে এক্স ডাইরেকশনটা, ঠিক আছে। এক্স ক্রস ওয়াই করলে কিন্তু জিরো, সেই ডাইরেকশন আমি আর আঁকছি না বন্ধুরা, তোমরা মনে করো নাও ডাইরেকশনটা ঠিক লম্বভাবে যেন রয়েছে। আচ্ছা বেশ, এবার কি হয়েছে, এবারে নিউট্রাল অ্যাটম অফ অ্যাটমিক 100, এটা হচ্ছে 100 অ্যাটমিক নাম্বার হচ্ছে ওর 100, হুইচ ইজ স্টেশনারি এট দ্য অরিজিন। আচ্ছা আলফা পার্টিকেল এমিট করে গেছে, একটা আলফা পার্টিকেল ওখান থেকে বেরিয়ে গেছে, যেটাকে নাম দিয়েছে এ, আর প্রোডাক্টটা হচ্ছে পি। তো বন্ধুরা আলফা পার্টিকেল যদি এখান থেকে বেরিয়ে যায়, তাহলে আমি ধরে নিচ্ছি আলফা পার্টিকেল বেরিয়ে যাচ্ছে ধরো, তো এই লাল বলের লাল রঙের যে পার্টিকেল সেটাকে আলফা পার্টিকেল হচ্ছে, সেটা একদম বেরিয়ে জেড ডাইরেকশনের দিকে বেরিয়ে গেছে। বন্ধুরা দেখো এখানে বলা ছিল যে এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে, তাহলে তোমরা জানো যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আধান মুভ করে তাহলে সেটা সার্কুলেট করে, তো যথারীতি এই এটা সার্কুলেট করবে। এবার কথা হচ্ছে যে এটা যখনই এদিকে যাবে তখন সেম মোমেন্টাম নিয়ে এইটাও কিন্তু ঠিক এইদিকে মুভ করবে, একই মোমেন্টাম নিয়ে, ঠিক আছে, একই মোমেন্টাম থাকবে এই দুটো, ভেলোসিটি আলাদা হতেই পারে কিন্তু মোমেন্টাম কিন্তু সেম রয়েছে, দুটোরই সেম মোমেন্টাম থাকবে। তো দেখো বন্ধুরা, এরা যদি এইভাবে মুভ করতে থাকে, আবার এক্স অ্যাক্সিসের দিকে আবার ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, তাহলে এদের মোশনটা কি হবে, সার্কুলার সার্কুলার মোশন হবে, রাইট, তাই তো। তাহলে এদের মোশনটা কি হবে, সার্কুলার মোশন হবে, এবং যেহেতু ওদের মোমেন্টাম সেম, দুটো পার্টিকেলেরই একই মোমেন্টাম, তাই ওরা যে সার্কুলেট করছে, যে সার্কেলে সার্কুলেট করবে তাদের কিন্তু রেডিয়াসটাও সেম হবে। তো যে সার্কেলটা সার্কুলেট করবে সেটা আমরা এঁকে ফেলি, এই হচ্ছে সার্কুলার পাথটা। এবং আমি এটা বলে দিই যে দুটোরই কিন্তু মোমেন্টাম সেম রয়েছে, কারণ মোমেন্টাম এই যে মোমেন্টামে আলফা পার্টিকেলটা যে মোমেন্টামে ডান দিকে বেরিয়ে যাচ্ছে, বাকি পোর্শনটা সেই একই মোমেন্টামে বাঁ দিকে আসবে, এটা তো তোমরা সকল, অ্যান্ড ইট ইজ ডিউ টু মোমেন্টাম কনজারভেশন। তো যদি ডান দিকে পি মোমেন্টামে যায় তাহলে বাঁ দিকেও একই মোমেন্টাম পিতে মুভ করবে, মোমেন্টাম সেম হওয়ার জন্য ওদের রেডিয়াসটাও সেম হবে, কারণ এটা তো বুঝতেই পারছো যে রেডিয়াসটা আসে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স কিউ ভি বি ইজ ইকুয়াল টু কি আসছে কোত্থেকে না, কিউ ভি বি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এখানে কি হয় না, কিউ ভি বি যে ম্যাগনেটিক ফোর্সটা লোরেন্স ফোর্সটা, সেটাই কিন্তু ঘোরার জন্য সার্কুলার মোশনকে বা সেন্ট্রিপেটাল ফোর্স সাপ্লাই দেয়, তাই আমরা এটা লিখতে পারি। তাহলে এখান থেকে ভি আর এখানকার একটা ভি যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো বন্ধুরা, আর ইকুয়াল টু পাচ্ছি এম ভি ডিভাইডেড বাই কিউ বি, রাইট, এম ভি ডিভাইড বাই কিউ। তাহলে এম ভি যদি সেম হয় দুটোর, এম ভি মানে মোমেন্টাম যদি দুটো সেম হয় তাহলে রেডিয়াসটাও সেম হবে, ঠিক আছে। তো প্রশ্ন হচ্ছে যে ওরা কখন মিট করবে, মানে ওরা ওখানে কোশ্চেন করা আছে দেখো লাস্ট লাইনে, দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন অফ এ আফটার হুইচ এ অ্যান্ড পি উইল মিট ফর দ্য ফার্স্ট টাইম, রাইট। তো কোনটা এ কোনটা পি সেটাও একটু লিখে দিই বন্ধুরা। তো এ আর পি দেখো আমরা লিখেছি কোন দিকে এ যাচ্ছে কোন দিকে পি যাচ্ছে, এরা প্রশ্ন হচ্ছে যে অ্যাঙ্গেল অফ রোটেশন, কত অ্যাঙ্গেল রোটেট করার পর ওরা এ এবং পি এরা ফার্স্ট টাইম মিট করবে। তো আমরা এটা যে টাইমের ধরা যাক আফটার টি টাইম দে উইল মিট, তাহলে এটা লেখাই যেতে পারে যে ওমেগা এ দ্যাট ইজ অ্যাঙ্গুলার স্পিড অফ এ ইন্টু টি ইজ ইকুয়াল টু ওমেগা বি ইন্টু টি হবে, রাইট। সরি এটা ইকুয়াল টু হবে না, একটু ভুল হয়ে গেল, এটা হবে এই দুটো যোগ করলে হবে 2 পাই, তাই না, তবেই তো ওরা মিট করবে, ঠিক আছে। এবং এখানে টি ইকুয়াল টু হবে 2 পাই ডিভাইডেড বাই ওমেগা এ প্লাস ওমেগা বি, রাইট। এখন ওমেগা মানে হচ্ছে, এখানে ওমেগার ভ্যালু তোমরা সকলেই জানো, এখানে ভি সমান এটা, তা ভি বাই আর হচ্ছে ওমেগা, তো আর এখানে যদি বসিয়ে দিই তাহলে এই দিকের এই আরটা থাকছে না, তো এটাই হচ্ছে আমাদের ওমেগা, রাইট।
ওমেগা মানে হচ্ছে কিউ বি বাই এম। তো ওমেগা আমরা কিউ বি বাই এম আমরা বসাবো, ঠিক আছে। তো এটা আমরা এবার কিউ বি বাই এম বসিয়ে দিচ্ছি ওমেগার জায়গায়, 2 পাই উপরে। তো নিউট্রাল অ্যাটম থেকে আলফা বেরিয়ে গেছে, তার মানে 2e চার্জ বেরিয়ে গেছে, তাহলে যেটা পড়ে আছে সেটাও কিন্তু এখন চার্জ তার হয়ে গেছে 2e। দুটোই যদি আলফা একটা থেকে 2e বেরিয়ে যায়, তাহলে যেটা পড়ে আছে তারও চার্জ তো +2e হবে। মানে ধরো আলফা বেরিয়ে গেছে, +2 বেরিয়ে গেছে, ওর চার্জ -2e হবে। যাই হোক, ম্যাগনিটিউডটা সেম থাকবে। তো যথারীতি আমরা একই চার্জ একই অ্যামাউন্ট যেহেতু, আমরা এখানে লিখতে পারি যে 2e বি মানে চার্জ কিউ বি, কিউ মানে 2e, রাইট, কিউ বি বাই এম। তো আলফা পার্টিকেলের মাস তো 4, তুমি ধরো 4ই লিখছি আমরা এটাকে। আর প্লাস কি হবে, ওই যে পার্টিকেলটা রয়েছে তারও ক্ষেত্রে এটাই লিখবো, 2e মানে কিউ মানে টোটাল চার্জ আর কি, ওটার চার্জ কিউ একই চার্জ 2e হবে, ইন্টু বি বাই 100 বলেছিল, তাহলে এটা লিখবো আমি 96, ঠিক আছে। তো এখানে আমরা টাইম কত পেয়ে যাচ্ছি বন্ধুরা দেখে নিই। টাইমের ভ্যালুটা ক্যালকুলেট করলে তোমরা পেয়ে যাবে 96 পাই, 96 পাই বাই 25 ইবি, রাইট। তো এটা তোমরা পেয়ে যাবে, এটা কিন্তু 96, ওকে, 96 পাই বাই 25 ইবি টাইম পেয়ে গেলাম। তার মানে ওমেগা এ ইন্টু টি বা ওমেগা বি ইন্টু টি করলেই তুমি যে কোনো একটা অ্যাঙ্গেল পেয়ে যাবে। তো আমরা ওমেগা এ ইন্টু টি করে নিচ্ছি। তো ওমেগা এ ইন্টু টি যদি করি আমরা, তাহলে কত পাচ্ছি, তো টিটা তো জেনেই গেছি, 96 পাই বাই 25 ই ইন্টু বি, তার সাথে গুণ করে দাও সুন্দর করে, যে ভ্যালুটা জেনে গেছো এইটা, তাই তো, 2EB ডিভাইডেড বাই 4। তো এটা যখনই তুমি ক্যালকুলেট করবে তুমি পেয়ে যাবে 48 বাই 25 পাই। তো এইটা হচ্ছে আমার অ্যান্সার, অপশন সি, রাইট। নেক্সট আর একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। এখানে দেখতেই পাচ্ছ একটা বড় লুপ আর একটা ছোট লুপ রয়েছে, ছোট লুপটা বড় লুপের দিকে ভি ভেলোসিটিতে এগিয়ে যাচ্ছে, আচ্ছা, আর বড় লুপের মধ্যে কারেন্ট দেখানো আছে। তো এখানে কি হবে, বড় লুপের কারেন্ট হওয়ার জন্য যে ফ্লাক্সটা এক্স ডিস্টেন্সে যে ফ্লাক্সটা তৈরি হবে, সেই ফ্লাক্সটা কত হবে তোমরা সকলেই জানো, ফ্লাক্স আসবে, ফ্লাক্স ফাই এ যদি আমি বলি, ছোট লুপের মধ্য দিয়ে ফ্লাক্স যদি ফাই এ হয়, সেটা কি হবে, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য বড় লুপ, মানে যে বড় লুপটা রয়েছে আর ক্যাপিটাল আর রেডিয়াসে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত আসবে সকলেই তোমরা সেটা জানো, মিউ 0 আই বাই মিউ 0 আই মিউ 0 আই, সরি আমি লিখে দিচ্ছি ভ্যালুটা, মিউ 0/2। তো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হচ্ছে মিউ 0/2 আই আর স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। এর সাথে ফ্লাক্স যদি আমি ক্যালকুলেট করতে চাই, এর সাথে একটা ছোট্ট করে পাই আর স্কোয়ার গুণ হবে, রাইট। এখানে পাই আর স্কোয়ারটা হচ্ছে কি, পাই আর স্কোয়ারটা হচ্ছে ওই ছোটটার এরিয়া। তো এই হচ্ছে আমার ফ্লাক্স। তো ফ্লাক্সটা বেরোলো, এবারে আমাকে জিজ্ঞেস করেছে যে ভি ভেলোসিটিতে এগোচ্ছে, velocity v is such that their planes are always parallel. What is the distance between the two loop x when the induced EMF in loop A is maximum? তো induced EMF যদি বার করতেই হয় বন্ধুরা, আমাকে তাহলে করতে হবে কি, মাইনাস ডি ফাই এ ডিটি, এটা ক্যালকুলেট করতে হবে। তো মাইনাস ডি ফাই এ ডিটি যদি ক্যালকুলেট করা যায়, তাহলে আমার ইনডিউসড ইএমএফ বেরোবে, এবং সেই মাইনাস ডি ফাই এ ডিটি যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে, তো এইটা হচ্ছে ডিফারেন্সিয়েট করলে আসছে, তো এটাকে আমরা বলবো ইনডিউসড ইএমএফ। তো এখানে থেমে থাকলে হবে না বন্ধুরা, এবার ইনডিউসড ইএমএফটা ম্যাক্সিমাম কখন হয়, অর্থাৎ এখানে যে ভেরিয়েবল পার্টটা আছে, এখানে তো ম্যাক্সিমাম কনস্ট্যান্ট, তাহলে সেই ভেরিয়েবল পার্টটা নিয়ে আমাকে দেখতে হবে যে ডি ইনডিউসড ইএমএফটা যদি আমরা
স্মল ই ধরি, তাহলে ডি ই ডি এক্স, এটা আমাকে দেখতে হবে কোন ডিস্টেন্সে ইনডিউসড ইএমএফটা ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে এখন আমাকে কিন্তু এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তো বন্ধুরা এখানে আমরা পেয়ে যাচ্ছি এই ভ্যালুটা যেটা আসছে সেটা পাচ্ছি ডিডিএক্স অফ ইন দ্য প্যারেন্থেসিস আমরা পাবো, বুঝতেই পারছো এক্সটা পাবো উপরে, হ্যাঁ, আর নিচে পাবো আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 5/2, রাইট, 5/2 প্যারেন্থেসিস ক্লোজ। তো এইটা করে আমাকে দেখতে হবে 0, রাইট, কারণ ম্যাক্সিমাম হবে এইটা এক্স এর কোন ভ্যালুতে এই ম্যাক্সিমাম হয়, তাহলে ডিভি ডিএক্সটাকে 0 করতে হবে। তো এটাকে যখন আমরা 0 করবো বন্ধুরা, ক্যালকুলেট করবো বন্ধুরা, তখন আমরা পেয়ে যাব এক্স ইকুয়াল টু r/2। তোমরা ক্যালকুলেট করো, এক্স ইকুয়াল টু r/2 আসছে, রাইট। তো আমাদের অপশন হচ্ছে অপশন সি ইজ কারেক্ট। ছাত্ররা আর একটা অসাধারণ প্রবলেম তোমাদের সামনে এখন রয়েছে। এখানে বলছে দুটো সিলিন্ডার রয়েছে, ঠিক আছে। তো একটা সিলিন্ডার রয়েছে একটু বড় মাপের, ধরো এইটা একটা সিলিন্ডার রয়েছে, একটু বড় মাপের সিলিন্ডার, মনে করো এটা একটা সিলিন্ডার, রাইট। আচ্ছা, আর একটা সিলিন্ডার ঠিক এর উপরে এইভাবে আটকানো আছে, একটু ছোট মাপের সিলিন্ডারটা, একটু ওর হাইটটা একটু শর্ট। এখানে বলা আছে যে একটার লেন্থ যদি এল হয় আর একটা লেন্থ কিন্তু ওখানে L/2 বলা আছে, মানে এই লেন্থটা কিন্তু L/2 বলা আছে। আচ্ছা, এইখানে একটা বলেছে যে এই যে উপরে যে সিলিন্ডারটা আছে না বন্ধুরা, উপরের সিলিন্ডারটা কিন্তু ফিক্সড। আমি একটু বলে দিচ্ছি, ধরো উপরের সিলিন্ডারটা এইভাবে এটা ফিক্সড, উপরের সিলিন্ডারটা এইটার সাথে মনে করো ফিক্সড আছে, মানে এটা কোনোভাবেই নড়চড় হবে না, উপরের সিলিন্ডারটা কিন্তু কোনোভাবেই নড়চড় হবে না, কারণ উপরের সিলিন্ডারটা এইটার সাথে এই ব্লকের সাথে ফিক্সড আছে। এইবারে নিচের সিলিন্ডারটাকে ধরে টুইস্ট করা হয়েছে, রাইট। আমি একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি, ধরো টুইস্ট করেছে বলেছে নিচের সিলিন্ডারটা একটুখানি এই অ্যাঙ্গেলে টুইস্ট করেছে, রাইট। এবং যে অ্যাঙ্গেলে টুইস্ট হচ্ছে সেই অ্যাঙ্গেলটা এখানে বলে দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে। দ্য free end of small rod is fixed to a rigid base and the free end of the large rod is given twist theta। তো এই যে লার্জ রডটা এখানে থিটা টুইস্ট এখানে দেওয়া হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে, টুইস্ট করা হয়েছে। এখানে টুইস্ট করলে উপরের রডেও কি সেম টুইস্ট আসবে, একই অ্যাঙ্গেল কি ঘুরবে বন্ধুরা? সেটা হবে না, একই অ্যাঙ্গেল ঘুরবে না, কারণ হচ্ছে উপরের সিলিন্ডারটা একটা এই জায়গায় ফিক্সড করা আছে, তো উপরের সিলিন্ডারটা নিশ্চয়ই একটু কম অ্যাঙ্গেল ঘুরবে, রাইট। তো মনে করো এখানকার অ্যাঙ্গেলটা একটু অন্য, মনে করো এখানকার অ্যাঙ্গেলটা হচ্ছে θ0, আর এই উপরে যে এই জায়গাটা এখানে কোনো অ্যাঙ্গেল, এখানে কোনো টুইস্টই হবে না, মানে এখানে 0 ডিগ্রি টুইস্ট হবে, রাইট, এখানে 0 ডিগ্রি টুইস্ট হচ্ছে। কিন্তু বন্ধুরা তলায় আমি যে টর্কটা দেবো সেই টর্কটাই কিন্তু অ্যাপ্লাইড হবে, আর আমরা জানি টর্কের ফর্মুলা টর্ক ইজ ইকুয়াল টু এখানে সি ইন্টু থিটা। সি কি? সি হচ্ছে, একে বলা হয় টর্শনাল রিজিডিটি, মানে টর্ক হচ্ছে সি অ্যাকচুয়ালি মানে টর্ক পার ইউনিট টুইস্ট, রেস্টোরিং টর্ক পার ইউনিট টুইস্ট, সিটাকে বলা হয়। এবং সি এর যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা কিরম জানো? সেটা হচ্ছে পাই ইটা r⁴ ডিভাইডেড বাই 2l, এটা হচ্ছে সি এর এক্সপ্রেশন। একে টর্শনাল রিজিডিটি বলা হয়, আর ইটাটা হচ্ছে রিজিডিটি মডিউলাস। তো টোটাল টর্ক কি হবে? এর সাথে থিটা গুণ করলে টোটাল টর্ক বেরিয়ে আসে। থিটাটা হচ্ছে রিলেটিভ ঘূর্ণন, মানে ধরো এখানে থিটা, এই তলারটা এখানে থিটা অ্যাঙ্গেল ঘুরেছে, আর উপরে কিন্তু থিটা অ্যাঙ্গেল ঘুরেনি, θ0 অ্যাঙ্গেল ঘুরেছে, তাহলে রিলেটিভলি যে অ্যাঙ্গেলটা শিফট হয়েছে সেটা কত? θ মাইনাস θ0, রাইট। এখানে থিটা, ওখানে θ0, তাহলে রিলেটিভ কতটা, মানে রিলেটিভলি θ মাইনাস θ0 ঘুরেছে এখানে, আর
এই জায়গাটার কথা যদি ভাবো তুমি উপরের জায়গাটা, তাহলে এ কিন্তু রিলেটিভলি থিটা জিরো মাইনাস 0 ডিগ্রি ঘুরেছে, কারণ উপরেরটা তো উপরের এই জায়গাটা তো ঘোরেনি, রাইট? কিন্তু দুক্ষেত্রেই টর্কটা সমান। না, আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে c1 থিটা ইজ ইকাল c1 থিটা বলবো না, চেঞ্জ অফ থিটা বলবো, তাহলে আমি ডেল্টা থিটা বলবো। c1 ডেল্টা থিটা ইজ ইকাল টু লিখতে পারি c2 ডেল্টা থিটা। এটা কিন্তু আমরা লিখতে পারি। c1 মানে কি? c1 মানে তলার রডটার ক্ষেত্রে, তলার রডটার ক্ষেত্রে c1 আমরা লিখবো ইটা, সরি প্রথমে পাই লিখবো, পাই ইটা r⁴ বাই 2l। আর ডেল্টা থিটাটা কত বন্ধুরা? ডেল্টা থিটা হচ্ছে এটা, কারণ রিলেটিভ ঘূর্ণন এখানে থিটা মাইনাস থিটা জিরো হবে। ওকে, আর c2 কত বন্ধুরা? c2 হচ্ছে পাই ইটা, এখানে কিন্তু রেডিয়াসটা কম আছে, উপরে রেডিয়াসটা কম আছে, r/2 আছে, তাহলে r/2 4 ডিভাইডেড বাই 2 ইন্টু এর লেন্থও কিন্তু হাফ আছে l/2। এবং এখানে যে অ্যাঙ্গেলটা ঘুরেছে বন্ধুরা, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, এখানে যে অ্যাঙ্গেলটা ঘুরেছে সেই অ্যাঙ্গেলটা কত হবে? রিলেটিভ রোটেশন কত হয়েছে বন্ধুরা? উপরের সাপেক্ষে এইটার সাপেক্ষে, এটা তো ঘোরেই নি, এই দিকেরটা তো ঘোরেই নি, এই দিকেরটা তো ঘোরেই নি, আর তলায় ঘুরেছে থিটা জিরো মাইনাস 0 ডিগ্রি হবে, তাহলে এটা হবে, রাইট? তাহলে আমরা লিখে দিই থিটা জিরো মাইনাস 0, তাহলে বা থিটা জিরোই হবে তাহলে। ওকে, তো এইবার আমরা এটা সলভ যদি করি, তাহলে খুব ইজিলি আমরা কিন্তু পেয়ে যাব আমাদের ডিজায়ার্ড ভ্যালু। ওকে, এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু দেখো এখানে ক্যালকুলেট করে নাও তোমরা, এখানে যে জায়গায় জয়েন আছে সেই জায়গার রোটেশনটাকে থিটা জিরো ধরেছি আমরা, তাহলে আগে যে ইকুয়েশনটা বেরোলো অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা বন্ধুরা, এই ইকুয়েশনটা থেকে আমরা থিটা জিরোকে ক্যালকুলেট করব। থিটা জিরো কত হবে তাহলে বন্ধুরা দেখে নাও, থিটা জিরো কত হবে ক্যালকুলেট করলে তোমরা পেয়ে যাবে থিটা জিরো ইজ ইকাল টু 8 থিটা বাই 9। তো অপশন কোনটা হচ্ছে? অপশন ডি ইজ কারেক্ট।